নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। মুন্না ভাই এমবিবিএস এর সেই বিখ্যাত ডায়লগের কথা মনে আছে? সঞ্জয় দত্তের সেই বিখ্যাত ডায়লগ, টেনশন लेने का नहीं टेंशन देने का है। अरे टेंशन नहीं लेने का अपुन है ना। अरे टेंशन नहीं लेने का अपुन है ना। তো আমাদের বঙ্গ বিজেপিতে বর্তমানে দিলীপ ঘোষ সেই টেনশন দেনেকে নিয়েই কাজ করছেন, এটুকুই বোঝা যাচ্ছে। কারণ তার যে বর্তমান গতিবিধি তা থেকে বিজেপির অন্দরে চর্চা শুরু হয়েছে যে টেনশন দেওয়ার জন্যই অন্তত বিপরীত পক্ষকে, দলে তার যারা বিরুদ্ধে রয়েছেন তাদেরকে টেনশন দেওয়ার জন্যই দিলীপ দা কাজ করছেন, এরকমই একটা তার অনুগামীদের বক্তব্য। কারণ হচ্ছে সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার পর থেকেই বঙ্গ বিজেপিতে চর্চা, যেহেতু তিনি আর সভাপতি থাকতে পারবেন না, 1-2 মাস বাদে তাকে পরিবর্তন করা হবে বিজেপির যে গঠনতন্ত্র অনুযায়ী। তো সেক্ষেত্রে সভাপতির দৌড়ে কেউই 1 ইঞ্চি জমি ছাড়তে চাইছেন না। তো সেখানে এক প্রতিযোগিতা শুরু হয়েছে। তো সেই প্রতিযোগিতার অন্যতম প্রতিযোগী হচ্ছেন দিলীপ ঘোষ, সেটাই দলের অন্দরে চর্চা শুরু হয়েছে। কারণ এতদিন ভোট পরবর্তী সন্ত্রাস এবং নিচুতলা কর্মীদের মনোবল ফেরানোর ব্যাপারে সর্বাগ্রে ছিলেন শুভেন্দু অধিকারী। তিনি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সেই কর্মীদের সঙ্গে দেখা করছিলেন, ঘরছাড়া কর্মীদের সঙ্গে দেখা করছিলেন। এবার শুভেন্দুর পাল্টা ব্যাটাতে নেমে পড়েছেন দিলীপ ঘোষও। আপাতত দুর্গাপুর বর্ধমানে তার নির্বাচনে হারা, তার কারণ খুঁজে বার করাটাকে দূরে রেখে দিলীপ ঘোষ এখন রাজ্য চষতে বেরিয়েছেন এবং তিনি বলছেন যে কি বলে, যে কর্মীরা নিচুতলার কর্মীরা রয়েছেন তাদের মনোবল ফেরানোর দায় তারও রয়েছে, তাই তিনি ঘরে বসে থাকতে পারেন না, তাই বেরিয়ে পড়েছেন। তো যেটা জানা যাচ্ছে যে ভোট মেটার পরেই, রেজাল্ট বেরোনোর পরে দিলীপ ঘোষ প্রথম দিকে কিছু কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে কথাবার্তা বলেছিলেন, কিন্তু তার পরবর্তীকালে তিনি আর খুব একটা নেতৃত্বকে নিয়ে সমালোচনা করেননি। এবং দেখা গিয়েছে যে তিনি প্রথমে বর্ধমান দুর্গাপুরে কর্মীদের সঙ্গে দেখা করেছেন, তাদের মনোবল ফেরানোর কথা বলেছেন, তাদেরকে আশ্বাস দিয়েছেন, তাদের সঙ্গে থেকেছেন। এরপর তিনি চলে যান তার নিজের সে পুরনো কেন্দ্র মেদিনীপুরে তিনি 2-3 দিন ধরে বিভিন্ন জায়গায় মেদিনীপুর লোকসভা কেন্দ্রে তিনি ঘুরেছেন। এরপর দিলীপ ঘোষ ব্যারাকপুরে আসেন, ব্যারাকপুরের দলীয় কর্মীদের সঙ্গে তিনি বৈঠক করেন, তাদের সঙ্গে কথা বলেন। ব্যারাকপুরের পরে একে একে দিলীপ ঘোষ মুর্শিদাবাদ, তারপরে মালদা, তারপরে উত্তর দিনাজপুর, তারপর জলপাইগুড়ি হয়ে বর্তমানে তিনি শিলিগুড়িতে অবস্থান করছেন। দিলীপের ঘনিষ্ঠ সূত্র থেকে যেটুকু জানা যাচ্ছে যে তিনি 29শে জুন কলকাতায় ফিরবেন, ফিরে তিনি আবার দক্ষিণবঙ্গ সফরে বেরোবেন এবং দিলীপ ঘোষের কথা মতো তিনি 42টি লোকসভা কেন্দ্রের দলীয় কর্মীদের সঙ্গে তিনি দেখা করবেন এবং তাদের মনোবল চাঙ্গা করার জন্য তিনি তাদের পাশে দাঁড়াবেন। এই ধরনেরই কর্মসূচি তিনি নিয়েছেন। যদিও বিজেপির অন্দরে ইতিমধ্যেই চর্চা শুরু হয়ে গেছে যে তাহলে কি আরএসএস এর থেকে সবুজ সংকেত পেয়ে দিলীপ ঘোষ মাঠে নেমে পড়লেন। কারণ এবারে নির্বাচনে বিজেপির ফলাফল খারাপ হওয়ার পর আরএসএস এর মোহন ভাগবত থেকে শুরু করে বিভিন্ন রাজ্যে যারা রয়েছেন তারাও বিজেপির উপর খড়গহস্ত, বিভিন্ন বিষয়ে তারা বিজেপির সমালোচনা করছেন। এবং যেটা হয়েছে, আরএসএস দিলীপ ঘোষের কেন্দ্র পরিবর্তন বা বাংলায় যে ফলাফল হয়েছে সেই ফলাফল আরএসএস ও মেনে নিতে পারেনি, কারণ তাদের মুখপত্র ইতিমধ্যেই সমালোচনা করে তা প্রবন্ধ বেরিয়েছে। তো এখন আরএসএস বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যে যে বিজেপির যে কর্মসূচি বা বিজেপির যে কর্মপদ্ধতি তাই নিয়ে তারা সমালোচনা করছেন। এবং যেহেতু দিলীপ ঘোষের সঙ্গে আরএসএস এর যোগ, দিলীপ ঘোষ আরএসএস থেকেই বিজেপিতে এসেছিলেন, তো দিলীপকে কি সেই আরএসএস এর নেতৃত্বই সবুজ সংকেত দিয়েছেন, তাই কি তিনি রাজ্য জুড়ে 42টি কেন্দ্রে তিনি ঘুরে বেড়াবেন, এরকম একটা কর্মসূচি নিলেন। যদিও দিলীপ ঘোষ সেটা মানতে চাইছেন না। তিনি বলেছেন যে সমস্ত রাজ্যের কর্মীদের পাশে দাঁড়ানো তার একটা দায়িত্ব রয়েছে, তাই তিনি ঘুরে ঘুরে সবার সঙ্গে তিনি দেখা করবেন, এটা তার একটা দায়িত্ব হিসাবে পড়েছে। তো এটা বলতে গিয়ে তিনি এও বলেছেন যে আমি ঘুরে তখন তাকে সভাপতি হিসাবে, সভাপতির দৌড়ে তিনি আছেন কিনা সে বিষয়ে তাকে জিজ্ঞেস করলে সংবাদ মাধ্যমকে তিনি এও বলেছেন যে রাজ্য সভাপতি কে হবেন সেটা কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করবেন, তিনি সেই বিষয়ে কিছু জানেন না এবং তিনি তাকে কেউ কথা রাজ্য চষে বেড়ার কথা বা রাজ্যে ঘুরে ঘুরে দলীয় কর্মীদের সঙ্গে দেখা করার কথা কেউ বলেওনি। তিনি নিজের মতোই করছেন। তিনি মনে করেন যে তার একটা দায়িত্ব রয়েছে রাজ্যের দলের কর্মীদের পাশে থাকার। এই অবস্থায় ভোট পরবর্তী যে ঘটনাগুলো ঘটেছে তার জন্য এবং কর্মীদের মনোবল ফেরার জন্য। তবে পাশাপাশি তিনি এও মনে করছেন যে
তার এই যে সফরের জন্য অনেকেরই রক্তচাপ বেড়ে গিয়েছে এবং একই সঙ্গে দিলীপ বলেছেন যে যদি এতে কেউ টেনশনে পড়ে যান তাতে তার কিছু করার নেই। দিলীপ ঘোষ পরিষ্কারই সেটা বলেছেন। তো দিলীপের এই মন্তব্যের পরে শুরু হয়েছে যে তাহলে দিলীপ ঘোষ বিরোধী যারা আছেন এখানে, বিশেষ করে শুভেন্দু অধিকারী শিবির, তারা কি সত্যি সত্যি টেনশনে পড়ে গেলেন? তারা কি মনে করছেন যে দিলীপ সভাপতির দৌড়ে তিনিও থাকতে পারেন, তিনিও এই লড়াই থেকে ছেড়ে যেতে চাইছেন না? কারণ দিলীপ এই মুহূর্তে লোকসভা সাংসদ বা বিধানসভার বিধায়ক কিছুই নেই, কিন্তু যেহেতু আরএসএস চাইছেন যে দিলীপের একটা পুনর্বাসন হোক, যেটা বিজেপি সূত্রে খবর, তাই দিলীপ সেক্ষেত্রে হয়তো মাঠ ছাড়তে চাইছেন না বলেই হয়তো সারা রাজ্য চষে বেড়ানোর একটা সিদ্ধান্ত নিয়েছেন, নিজেই পরিকল্পনা নিয়েছেন। কারণ দিলীপের এই কর্মসূচি নিয়ে রাজ্য বিজেপির কেউ কিছু যায় না, দিলীপ এককভাবেই এটা করে যাচ্ছেন। যদিও এখনো শুভেন্দু এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেননি, কারণ শুভেন্দু তার মতো তিনি কাজ চালিয়ে যাচ্ছেন। শুভেন্দু মনে করছেন যে তারও কর্তব্য হচ্ছে দলীয় কর্মীদের পাশে থাকা। তিনি নিজের উদ্যোগে বিভিন্ন জায়গায় তিনি গিয়েছেন, যদিও তিনি বিরোধী দলের নেতা, তার একটা অফিসিয়াল পোস্ট রয়েছে, সেই হিসাবে তিনি যেতে পারেন। তিনি বিধানসভার তার যে বিধায়ক তাদেরকে সংঘবদ্ধ রাখার জন্য তিনি বৈঠক করেছেন। কিন্তু দিলীপ যে আস্তে আস্তে গলার কাঁটা হচ্ছে, সেটা বিজেপির অন্দরে চর্চা শুরু হয়েছে যে শুভেন্দু শিবির বুঝতে পারছে যে দিলীপ লড়াইতে থাকছেন এবং আরএসএস যদি তাকে ব্যাকিং করে, দিলীপ যে কিছু অঘটন ঘটিয়ে দিতে পারে। মানে আমি বলছি সভাপতির দৌড়ে একেবারে যে ছিটকে যেতে পারেন তাও নয়, হয়তো তিনি হতেও পারেন, এরকম সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ এখন কেন্দ্রীয় বিজেপির উপরে আরএসএস এর প্রবল চাপ, আরএসএস নানানভাবে হচ্ছে বিজেপির উপর চাপ সৃষ্টি করছে এবং তারা সমালোচনা করার পরে মোদী যেহেতু নিজে একক গরিষ্ঠতা পাননি, সেই কারণে অনেকেই বলছেন যে এখন মোহন ভাগবতদের চাপ অনেক বাড়বে দলের উপরে, তারা দলের নিয়ন্ত্রণের জন্য অনেকটাই। কারণ আপনারা জানেন যে গত 10 বছরে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পরে আস্তে আস্তে তিনি নাগপুরকে খুব একটা তিনি পাত্তা দিচ্ছিলেন না, তিনি নিজের মতো করেই চলছিলেন। কিন্তু যেহেতু ফল তার পক্ষে ছিল, তাই নাগপুরের আরএসএস এর নেতৃত্ব মোদীকে ঘাটাতে চাননি। কিন্তু যেই মোমেন্টে এই 2024 লোকসভা ভোট খারাপ হয়েছে, তারপরে কিন্তু আরএসএস এর একে একে নেতৃত্ব, আরএসএস প্রধান থেকে শুরু করে অন্য নেতৃত্ব বিজেপি বা মোদীর নাম না করে হলেও সমালোচনা শুরু করেছেন এবং তারা যে ক্রমে হচ্ছে দলের উপর তাদের কর্তৃত্ব যে চাপানোর চেষ্টা করবেন, এটা সকলেই অনুমান করছেন, অন্তত যারা বিজেপি সম্পর্কে খবরাখবর রাখেন। তো সেদিক থেকে দাঁড়িয়ে যদি দেখা যায় যে দিলীপ ঘোষ যেহেতু দুবারের সভাপতি, এখানে তার একটা তিনি রাজ্য বিজেপিটাকে ভালো মতো চেনেন এবং তারা বলে এখানে ফলাফল ভালো হয়েছিল। 2019 সালের লোকসভাতে 18টি আসন জিতেছিল দল এবং 2021 বিধানসভাতে 77টি আসন জিতেছিল, যা অন্য কোনো সভাপতির আমলে হয়নি। সে কারণে দিলীপের দল চালানোর অভিজ্ঞতা রয়েছে, তার আমলে ফলাফল ভালো হয়েছে। এবার যদি সুকান্ত মজুমদারের যে সভাপতিত্বে ভালো ফল করতো, তাহলে হয়তো দিলীপের নাম আসতই না। তো এখন দিলীপকে একেবারেই ফেলে দেওয়া যাচ্ছে না। রাজ্য বিজেপির অন্যান্য শিবির, দিলীপ বিরোধী শিবির যারা, তারাও ফেলে দিতে পারছেন না। তাই দিলীপ এখন এই কর্মসূচি করার পরে স্বভাবতই এটা দিলীপ মুখে বলেছেন, কিন্তু অনেকে বলছেন যে কার্যক্ষেত্রে সত্যি সত্যি অনেকের রক্তচাপ বাড়ছে এবং অনেকে টেনশনে পড়েছেন। এবার দিলীপ ঘোষ নিজে কি বলে এটা বলেছেন বটে, কিন্তু কার্যক্ষেত্রে যে সত্যি সত্যি বিরোধী শিবির, মানে যারা এখনো অন্তত সভাপতির লড়াইয়ে রয়েছেন বা যাদের নামগুলো ভেসে আসছে, তারা টেনশনে পড়ে গিয়েছেন। কারণ কোনো এমপি, কোনো মহিলা নেত্রী, এদের নাম নিয়ে আলোচনা শুরু হয়েছে। যদিও শেষ পর্যন্ত বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বা কেন্দ্রীয় যে নতুন সর্বভারতীয় সভাপতি হবেন জেপি নাড্ডার জায়গায়, তিনি ডিসাইড করবেন। প্লাস হচ্ছে আরএসএস এর নেতৃত্ব, আপনারা জানেন যে বিজেপি সর্বভারতীয় সংগঠনে আরএসএস এর একটা প্রভাব রয়েছে। সেখানে যে সাধারণ সম্পাদক, সেখানে আরএসএস থেকে দেওয়া হয়। বাংলাতেও যারা থাকেন সাধারণ সম্পাদক সংগঠনে, তাদের আরএসএস থেকেই তাদেরকে পাঠানো হয় এবং কেন্দ্রীয় ক্ষেত্রে হচ্ছে সাধারণ সম্পাদক সংগঠন, তিনি আরএসএস থেকে থাকেন। তো তার এবং নতুন সভাপতির একটা ভূমিকা থাকবে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে দিলীপ শেষমেশ বাজিমাত করে দেবেন কিনা, এই নিয়ে চর্চা শুরু হয়েছে দলের অন্দরে। কারণ দিলীপকে নিয়ে সত্যি সত্যি দিলীপ এখন গলার কাঁটা হয়ে উঠছে তার বিরোধী শিবিরের কাছে। জানি না শেষ পর্যন্ত আগামী 2-3 মাস বাদে, হয়তো অগাস্ট সেপ্টেম্বরের মধ্যেই বিষয়টা সুনিশ্চিত হয়ে যাবে যে এই রাজ্যে নতুন সভাপতি কে হবেন বা কার নেতৃত্বে 2026-এর বিধানসভা ভোটে বিজেপি লড়বে, সেটা যে ঠিক হবে। এখন দেখা যাক যে শেষ পর্যন্ত অমিত শাহ দিলীপ ঘোষকে আবার আনেন কিনা। কারণ অনেকেই জানেন যে শুভেন্দু অধিকারীকে বিশেষ
বিশেষ পছন্দ করেন কেন্দ্রের নেতৃত্বের মধ্যে অমিত শাহ, জেপি নাড্ডা এরা। তো এখন শুভেন্দুকে দিলীপ ঘোষকে সভাপতি পদে বসালে সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে শুভেন্দুর একটা সংঘাত বাধার সম্ভাবনা রয়েছে, যেহেতু তাদের সম্পর্ক দিল্লির নেতৃত্ব জানেন। তো সেই সংঘাতের পথেই হচ্ছে অমিত শাহরা যাবেন কিনা সেটা একটা বিষয়। আবার পাশাপাশি এ প্রশ্ন উঠছে যদি আরএসএস থেকে চাপ আসে দিলীপ ঘোষকে সভাপতি করার জন্য, সেক্ষেত্রে তো অমিত শাহরাও সেটা মেনে নিতে পারে, কারণ তারা এখন আরএসএস এর কথা ফেলতে পারছে না, যেহেতু দল ফলাফল খারাপ করেছে, সেই জন্য আরএসএস এর একটা চাপ তাদেরকেও মানতে হচ্ছে। তো এখন এই চাপের খেলা, আরএসএস এর প্রেসার এবং অমিত শাহ, মোদিজি বা নতুন সভাপতি যেই হন, তারা এই চাপের কাছে নতি স্বীকার করবেন কিনা, সত্যি সত্যি দিলীপ ঘোষ রাজ্য সভাপতি হবেন কিনা, নাকি দিলীপ ঘোষের এই ইনভেস্টমেন্ট বা এই যে ঘুরে বেড়ানো বা মাঠে নেমে যে পাল্টা সভাপতির দৌড়ে লড়াই চালানো সেটা বৃথা যাবে কিনা, তার জন্য আমাদের অপেক্ষা করতে হচ্ছে। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।